জেলা ম্যাজিস্ট্রেট আরতি সিং সাধারণ পোশাকে তার ছোট বোন ললিতার সাথে অটো রিকশায় করে একটি মলে কেনাকাটা করতে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় একটি চেকপোস্টে পুলিশ তাদের অটো থামায়। ইন্সপেক্টর অশোক সিং অটো চালকের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান এবং কাগজপত্র ত্রুটিপূর্ণ বলে ঘুষ দাবি করেন। তিনি বলেন যে গাড়ির ইন্স্যুরেন্স নেই, পলিউশন সার্টিফিকেট নেই এবং তাই অবশ্যই ফাইন করা হবে। অটো চালক হাত জোড় করে ক্ষমা চেয়ে বলেন, স্যার আমার ভুল হয়ে গেছে, কাগজপত্র আমার কাছেই আছে কিন্তু বাড়িতে ফেলে এসেছি, আমি কাল দেখিয়ে দেব, দয়া করে এবার মাফ করে দিন। ইন্সপেক্টর কঠোরভাবে বলেন, না, ফাইন হবেই, যদি ফাইন না দিতে চাও তাহলে 2000 টাকা দাও। এই ঘটনা চুপচাপ দেখছিলেন ডিএম আরতি সিং। অটো চালক হতাশ হয়ে বলেন যে তিনি কেবল বাড়ি থেকে বেরিয়েছেন এবং সারাদিনে কোনো রোজগার হয়নি, তাই তার কাছে কোনো টাকা নেই। পুলিশ অফিসার ব্যঙ্গ করে বলেন, কাল তো রোজগার করেছো, সেই টাকা কোথায় গেল, সেখান থেকেই কিছু দাও। অটো চালক জানান যে সেই টাকাও কালই খরচ হয়ে গেছে এবং সত্যিই তার কাছে কোনো টাকা নেই। তিনি বলেন যে ভবিষ্যতে তিনি সব সময় কাগজপত্র সাথে রাখবেন। ইন্সপেক্টর অশোক সিং অটো চালককে গরিব ভিখারি বলে অপমান করেন এবং 2000 টাকা দিতে বলেন, নইলে তার অটো ও রিকশা বাজেয়াপ্ত করার হুমকি দেন। অটো চালক জিজ্ঞাসা করেন, আমি কি করেছি যে আমার অটো বাজেয়াপ্ত করবেন, আমি কি কোনো বড় অপরাধ করেছি? এই কথা শুনে ইন্সপেক্টর রেগে যান এবং অটো ড্রাইভারকে চড় মেরে বলেন, আমার সাথে কথা কাটাকাটি করছিস, তোর এত সাহস? এই দৃশ্য দেখে আরতি সিং রেগে যান। তিনি অটো থেকে নেমে ইন্সপেক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনাকে এই ড্রাইভারকে চড় মারার অধিকার কে দিয়েছে? এটা কেমন আচরণ? এই লোকটা প্রতিদিন কঠোর পরিশ্রম করে গাড়ি চালায় আর তার রোজগারে তার সংসার চলে। যদি সে কোনো ভুল করে থাকে তাহলে কি আপনি তাকে ঘুষ দিতে এবং চড় মারতে বলবেন আর তার অটো বাজেয়াপ্ত করবেন? এটা কেমন আইন? এই গরিব মানুষটি আপনার পেট ভরাচ্ছে না, বরং নিজের পরিবারের পেট পালছে। সে সময় আরতি একটি নীল রঙের সালোয়ার কামিজ এবং চপল পরেছিলেন, যা তাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখাচ্ছিল। তিনি তার বোন ললিতার জন্য জামা কাপড় কিনতে যাচ্ছিলেন। পুলিশ অফিসাররা তাকে একজন সাধারণ মানুষ মনে করে তার কথা শুনে আরো রেগে যায়। অশোক সিং কর্কশ স্বরে বলেন, তুই আমাকে শেখাবি কি করতে হবে? তোকে কে মাঝখানে কথা বলতে বলল? বেশি কথা বললে তোকেও হাজতে ভরে দেব। আমি পুলিশ, চাইলে এখনই তোকে গ্রেফতার করতে পারি। বেশি বাড়াবাড়ি করিস না, বুঝেছিস? অশোক সিং জানতেন না যে তিনি যার সাথে এমন আচরণ করছেন তিনি আসলে একজন ডিএম। আরতি শান্তভাবে বলেন, স্যার আপনি পুলিশ বলে কি মানুষকে লুট করবেন, গরিবদের কাছ থেকে জোর করে ঘুষ নেবেন? আপনি যা করছেন তা শুধু ভুলই নয়, বেআইনিও। আরতির কথা শুনে অশোক সিং নিজেকে সামলাতে না পেরে তাকেও চড় মারেন। তিনি বলেন, তুই আমাকে আইন শেখাবি? তোকে দেখছিলাম বড্ড বেশি বকবক করছিস। তোর কি মনে হয় তুই আমার চেয়ে বেশি আইন জানিস? বেশি রাগাস না, নইলে তোকে এবং তোর বোন ললিতাকে জেলে পচাবো। তিনি অটো চালককে দ্রুত সেখান থেকে চলে যেতে বলেন। আরতি নিজের রাগ নিয়ন্ত্রণ করেন এবং ইচ্ছাকৃতভাবে তার পরিচয় প্রকাশ করেননি। তিনি দেখতে চেয়েছিলেন যে সাব ইন্সপেক্টর অশোক সিং কতটা নিচে নামতে পারে। তারা অটোতে করে মলে পৌঁছান এবং আরতি তার বোনের জন্য সুন্দর জামা কাপড় কেনেন। বাইরে থেকে শান্ত মনে হলেও মনে মনে তিনি ঠিক করে নিয়েছিলেন যে তিনি অশোক সিংকে অবশ্যই এটি শিক্ষা দেবেন। তার মতে আইনকে যারা তুচ্ছতাচ্ছিল্য করে এমন অফিসাররা থানায় থাকার যোগ্য নয়। মল থেকে ফিরে আরতি পরের দিন সকালে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেখানে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তিনি ভাবেন যে যদি পুরো থানায় দুর্নীতিতে ডুবে থাকে তাহলে ভেতর থেকে পুরো সিস্টেমকে পরিষ্কার করা দরকার। পরের দিন সকালে আরতি তার আসল পরিচয় লুকিয়ে একজন সাধারণ মেয়ের বেশে থানায় যান। তিনি একটি সবুজ সালোয়ার কামিজ পরে সরাসরি থানায় প্রবেশ করেন। সেখানে তিনি একটি চেয়ারে বসে থাকা ইন্সপেক্টর রাজেন্দ্র মিশ্রকে দেখতে পান, যিনি মোবাইল ফোনে কথা বলছিলেন এবং হাত পাখা ব্যবহার করছিলেন। আরতি তার কাছে গিয়ে একটি রিপোর্ট লেখানোর কথা বলেন। রাজেন্দ্র মিশ্র তাকে মাঝখানে থামিয়ে বলেন, কার রিপোর্ট লেখাতে এসেছিস? জানিস না এখানে রিপোর্ট লেখার ফি 5000 টাকা? টাকা এনেছিস? যদি এনে থাকিস তাহলে বল, নইলে এখনই এখান থেকে বিদায় হ। এই কথা শুনে আরতি রাগে লাল হয়ে যান। তিনি অবাক হয়ে ভাবেন যে তার নিজের জেলাতেই প্রকাশ্যে এমন দুর্নীতি হচ্ছে, অথচ তিনি একজন ডিএম হয়েও এর কোনো খবর পাননি। আরতি শান্তভাবে কিন্তু দৃঢ় স্বরে বলেন, স্যার আপনি আমাদের কাছে কেন ঘুষ চাইছেন? রিপোর্ট লেখার জন্য কোনো ফি লাগে না। আপনি যা করছেন তা শুধু ভুলই নয়, বেআইনিও। এই কথা শুনে রাজেন্দ্র মিশ্র আরো রেগে যান। তিনি বলেন, কি বললি? আমি ভুল করছি? তুই আমার চেয়ে বেশি আইন জানিস? বেশি কথা বলিস না, নইলে এখনই তোকে ভিতরে ঢুকিয়ে দেব। আরতি বুঝতে পারেন যে এই ইন্সপেক্টরও অশোক সিং এর মতোই। তিনি শান্তভাবে জিজ্ঞাসা করেন, আপনার থানার সাব ইন্সপেক্টর অশোক সিং কোথায়? রাজেন্দ্র মিশ্র রেগে বলেন, কেন? তাকে তোর কি দরকার? আমাকে প্রশ্ন করিস না, নিজে গিয়ে কথা বল। আরতি আবার বলেন, স্যার আপনি রিপোর্ট লিখুন, নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনি জানেন না আমি কে? এই কথা শুনে রাজেন্দ্র জোরে হেসে বলেন, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোকে দেখে তো মনে হচ্ছে হয় তুই ভিখারি বা আবর্জনা কুড়নি অথবা কোনো বাড়ির ঝি। এখানে কোনো রিপোর্ট লেখা হবে না, এখন চলে যা, নইলে ধাক্কা মেরে বের করে দেব। আরতি নিজেকে সামলান। তিনি বুঝতে পারেন যে এই সবাই অশোক সিং এর মতোই দুর্নীতিগ্রস্ত। তিনি সিদ্ধান্ত নেন যে তাদের সবাইকে একটা উচিত শিক্ষা দিতে হবে, তবে প্রথমে তাদের অপকর্মগুলো দেখতে হবে। থানা থেকে বেরিয়ে আরতি তার মোবাইল ফোন বের করেন এবং তার ঊর্ধ্বতন আইপিএস ও আইআইএস অফিসারদের ফোন করে বলেন যে তিনি এই থানায় আছেন এবং যেন তারা তার গাড়ি নিয়ে আসেন। এরপর তিনি আবার থানায় প্রবেশ করেন। রাজেন্দ্র মিশ্র তাকে দেখে গর্জন করে ওঠেন, এই মেয়েটি আবার এসেছে, তোর কি বোঝার ক্ষমতা নেই? দাঁড়া, তোকে শিক্ষা দিচ্ছি। মনে হচ্ছে তোকে জেলেই ভরতে
হবে। আরতি ভয় না পেয়ে ধীর কিন্তু স্পষ্ট স্বরে উত্তর দেন, স্যার আমি শুধু একটা রিপোর্ট লেখাতে এসেছি, দয়া করে রিপোর্টটা লিখুন। যদি আপনারাই সাধারণ মানুষের সাথে এমন আচরণ করেন তাহলে আমরা কার কাছ থেকে ন্যায় বিচার আশা করব? কিন্তু রাজেন্দ্র মিশ্র আবারও একই কথা বলতে থাকেন, আমি বলেছি না রিপোর্ট লেখাতে হলে 5,000 টাকা বের কর, টাকা ছাড়া এখানে কিছুই হবে না, বারবার বিরক্ত করিস না, নইলে ধাক্কা মেরে বাইরে ছুড়ে ফেলে দেব। আরতি মনে মনে ভাবেন এই লোকগুলো কতটা নিচে নেমে গেছে, তারা এটাও জানে না যে একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয়। তিনি হালকা হেসে বলেন, দেখুন স্যার আপনি কেন ঘুষ চাইছেন? আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখার জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতে হবে। আপনি প্রকাশ্যে আইন ভাঙছেন। যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আপনি নিজেকে বড় অফিসার মনে করেন, কিন্তু আপনি জানেন না যে আপনার সাথে কি হতে চলেছে। এই কথা শুনে রাজেন্দ্র মিশ্র ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি 2 কনস্টেবলকে ইশারা করে বলেন, এই মেয়েটিকে বাইরে বের কর এবং শিক্ষা দে, এ সহজে যাবে না। 2 কনস্টেবল আরতিকে ধরার জন্য এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই থানার দরজা থেকে একটি কঠোর কণ্ঠস্বর ভেসে আসে, থামো। সবার চোখ দরজার দিকে যায় এবং তাদের দেখে সবাই হতবাক হয়ে যায়। সেখানে আইএএস এবং আইপিএস অফিসারদের একটি দল উপস্থিত ছিল, যারা ডিএম আরতিকে নিতে এসেছিলেন। তাদের পিছনে আরো কিছু সিনিয়র পুলিশ অফিসারও ছিলেন। তাদের মধ্যে একজন রাগে রাজেন্দ্র মিশ্রের দিকে তাকিয়ে বলেন, বেয়াদব ইন্সপেক্টর, এটা কি করছিস? তোর এখনই ইউনিফর্ম খুলে নেওয়া হবে এবং সারা জীবন জেলে পচবি। এই কথা শুনে রাজেন্দ্রের হাত পা কাঁপতে থাকে, তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে এবং তিনি তোতলাতে তোতলাতে বলেন, স্যার এই মেয়েটি। কিন্তু তার কথা শেষ করার আগেই আরতি এগিয়ে আসেন। তার চেহারা এখন আরো দৃঢ় এবং শক্তিশালী লাগছিল। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, চুপ করো মিশ্র, আমি কোনো মেয়ে নই, আমি এই জেলার ডিএম এবং আমি নিজের চোখে দেখেছি যে এখানে সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করা হয়। তোমার কি মনে হয় এই থানা তোমার ব্যক্তিগত সম্পত্তি? এখন তুমি বুঝতে পারবে আসল আইন কি হয়। থানার পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। যে 2 কনস্টেবল আরতিকে ধরতে গিয়েছিল তারা ভয় পিছিয়ে যায়। আইএএস অফিসার রাগে টেবিলে সজোরে হাত চাপড়ে আদেশ দেন, কনস্টেবল এখনই ইন্সপেক্টর মিশ্রকে হেফাজতে নাও। এক মুহূর্ত দেরি সহ্য করা হবে না, নইলে তোমরা এর ফল জানো। পুরো থানা নিস্তব্ধ হয়ে যায়। যে মিশ্র কিছুক্ষণ আগে সিংহের মতো গর্জন করছিলেন, তিনি এখন হাত জোর করে কাকুতি মিনতি করছিলেন। তিনি আরতির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, একটা সুযোগ দিন, আমার চাকরি চলে যাবে। কিন্তু আরতির চোখে কোনো নরম ভাব ছিল না। তিনি ঠান্ডা ও কঠোর স্বরে বলেন, ভুল তখনই ভুল হয় যখন তা একবার ঘটে। তোমার এই অপরাধ অভ্যাস হয়ে গেছে এবং এর শাস্তি তুমি পাবেই। জনগণের কণ্ঠস্বরকে দমন করা, আইনকে উপহাস করা এবং একজন নারীকে অপমান করা অপরাধ, ভুল নয়। ডিএম আরতি কঠোর ভাষায় তার আইপিএস অফিসারকে বলেন, এদেরকে এখনই সাসপেন্ড করুন এবং হাতে হাত করা পরান। আইপিএস অফিসার ইশারা করতেই 2 কনস্টেবল এগিয়ে গিয়ে রাজেন্দ্র মিশ্রকে হাত করা পরাতে শুরু করে। থানায় উপস্থিত অন্য পুলিশ কর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মিশ্রকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ইন্সপেক্টর অশোক থানার প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন। তার চেহারায় ভয় ছিল, কিন্তু পরিস্থিতি বোঝার আগেই তিনি ভেতরে চলে আসেন। তিনি যখন ডিএম আরতিকে সামনে দাঁড়ানো দেখেন তখন তার হুঁশ উড়ে যায়। তার মনে সেই দিনের ঘটনা ভেসে ওঠে যখন তিনি আরতিকে একজন সাধারণ মেয়ে ভেবে চড় মেরেছিলেন। সেই দিন তিনি ভেবেছিলেন এটা একটা সামান্য ঘটনা, কিন্তু আজ তিনি বুঝতে পারেন যে কেন এই মেয়েটি এবং তার পিছনে আইএএস এবং আইপিএস এর মতো বড় অফিসাররা দাঁড়িয়ে আছেন। তিনি ভাবতে শুরু করেন যে তিনি যাকে চড় মেরেছিলেন সে হয়তো ডিএম অফিসে অভিযোগ করেছে, তাই অফিসাররা এখানে তদন্ত করতে এসেছেন। তখন ইন্সপেক্টর অশোক কাঁপতে কাঁপতে সেই বড় অফিসারদের কাছে বিড়বিড় করে বলেন, স্যার এই মেয়েটি একদম গুন্ডা। যখন আমি একজন অটো চালকের ফাইন কাটছিলাম তখন এ আমার সাথে বিবাদ করে এবং আমাকে চড় মারতে শুরু করে। তাই আমি তাকে কিছু খারাপ কথা বলি আর সে ডিএম অফিসে গিয়ে অভিযোগ করে দিয়েছে। সেই জন্য আপনারা এখানে এসে রাজেন্দ্র মিশ্রকে গ্রেফতার করেছেন। বরং আপনাদের এই মেয়েটিকে গ্রেফতার করা উচিত ছিল। এই কথা শুনে পুরো থানায় নীরবতা নেমে আসে, যেন কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। ঠিক তখনই আইপিএস অফিসার রাগে অশোকের গালে একটির পর একটি চড় মারেন। তিনি কর্কশ স্বরে বলেন, ইন্সপেক্টর অশোক তুমি সীমা অতিক্রম করছো। তুমি যার সম্পর্কে কথা বলছো তুমি জানো না এই মহিলাটি কে? এই কথা শুনে ইন্সপেক্টর অশোকের যেন হার্ট অ্যাটাক হয়। তিনি কাঁপতে কাঁপতে এবং ভয় পেয়ে বলেন, স্যার আপনি কি বলছেন? এই ম্যাডামটিকে? আইপিএস অফিসার কিছু বলতে যাওয়ার আগেই ডিএম আরতি তার দিকে সোজা তাকান। তার চোখে সেই একই আগুন ছিল যা সেদিন চড় খাওয়ার পর চাপা পড়েছিল। ডিএম আরতি গম্ভীর স্বরে বলেন, মনে আছে সেই চড়? আজ সেই চড় তোমার সারা জীবনের ওপর ভারী পড়তে চলেছে। ইন্সপেক্টর অশোক সেদিন তুমি ভেবেছিলে একজন সাধারণ মেয়েকে অপমান করে তুমি জিতে গেছো, কিন্তু সত্যিটা হলো সেই চড় আমার আতাকে আঘাত করেনি, বরং তোমাদের পুরো সিস্টেমের নোংরামিকে প্রকাশ করেছে। তুমি শুধু আমাকেই মারোনি, বরং সেই সমস্ত মানুষের কণ্ঠকে আঘাত করেছো যারা তোমার কাছে ন্যায় বিচার আশা করে। থানার ভেতরে এমন নীরবতা নেমে আসে যেন সবার কণ্ঠস্বর কেড়ে নেওয়া হয়েছে। অশোকের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। এরপর আরতি গম্ভীর স্বরে বলেন, আজ আমি শুধু ডিএম হিসেবে আসিনি, বরং সেই সমস্ত মানুষের পক্ষে এসেছি যাদের তোমার মতো অফিসাররা সব জায়গায় অপমান করে। রাস্তায়, থানায় বা অফিসে তুমি ভেবেছিলে ইউনিফর্ম পরলে নিজেকে ভগবান ভাবতে পারো, কিন্তু আজ তুমি বুঝতে পারবে যে আইন সবার জন্য সমান, পুলিশদের জন্য। এই কথা বলেই আরতি টেবিলে সোজা একটি চড় মারেন। ভয়ে সবাই চমকে ওঠে এবং তিনি চিৎকার করে বলেন, কনস্টেবল ইন্সপেক্টর অশোককে গ্রেফতার করো, ইউনিফর্ম খুলে নাও এবং সাসপেনশনের রিপোর্ট এখনই তৈরি করো। আইপিএস অফিসার এক মুহূর্ত দেরি না করে ইশারা করেন। 2 কনস্টেবল এগিয়ে গিয়ে অশোকের হাতে হাতকড়া পরিয়ে দেয়। বেচারা অসহায়ের মতো কাঁপতে থাকে। সে কাকুতি মিনতি করে বলে, ম্যাডাম দয়া করে মাফ করে দিন, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। কিন্তু আরতি তার কথা মাঝপথে থামিয়ে দেন। তিনি বলেন, আইন কারো পরিচয় জিজ্ঞাসা করে না ইন্সপেক্টর, আইন সবার জন্য সমান। তোমার ক্ষমা চাওয়ায় জনগণের কষ্ট কম হবে না, এখন আদালত বিচার করবে। পুরো থানা এই ঘটনা শুনছিল। প্রথমবারের মতো সবার মনে এই কথাটি গেঁথে যায় যে এই জেলায় যে কেউ জনগণের উপর জুলুম করবে তার একমাত্র জায়গা
জায়গা হবে জেলের পিছনে। রাজেন্দ্র মিশ্র এবং অশোককে হাতকড়া পরিয়ে বাইরে আনা হলে সেখানে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লোকেরা একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতে থাকে। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে জেলার দুজন বড় অফিসার আজ আইনের হাতে ধরা পড়েছে।